আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। এটি একটি 5 টন এসি ক্যারিয়ারের। সমস্যা হচ্ছে F9 উঠেছিল এবং F9-এর সাথে সাথে আমরা যে রোগগুলি পাই সেটাও দেখার বিষয় হচ্ছে, আমরা কিন্তু ইলেকট্রিক্যাল লাইনটা খুলে চেক করেছি। এটা হচ্ছে সাকশন প্রেশারের লো প্রেশার কাট আউট, নিচের একটা আছে হাই প্রেশার কাট আউট। এগুলো আপনার এসির সেফটির জন্য ব্যবহার করা হয়। লো প্রেশার হাই প্রেশার, প্রেশার বেশি বেড়ে গেলে সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে, লো প্রেশারে প্রেশার কমে গেলে সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে। আর সিগন্যালগুলো আপনার গুগলে সার্চ করলে পাবেন। ক্যারিয়ার এসি দেখতে পাচ্ছেন, কিন্তু ক্যাসেট টাইপ এসি, এটা আউটডোর। ইনডোরটা আমরা সব পরে দেখাবো। আমরা সব মালামাল নিয়ে আগে ইলেকট্রিক সাইডটা খুলি, খোলার পরে তেমন কিছু পাওয়া যায় না যে সমস্যা। তখন আমরা গেজ মিটার লাগানোর পরে দেখা গেছে যে এখানে হিমায়ক প্রেশার কম পাওয়া যায়, একেবারে কম, যার কারণে লো প্রেশার থেকে সম্ভবত সিগন্যাল দিয়ে এসি বন্ধ হয়ে থাকে। প্রথমে কিছুদিন পরে চলতো, তারপরে আর চলে নেই। এই যে আমরা যে হাতগুলো দিয়ে আঙুল দিয়ে যেখানে জয়েন্টগুলো দেখাচ্ছি, এগুলিতে আমরা নাইট্রোজেন প্রেশার দিয়ে লিক পেয়েছিলাম। এবং আপনি যদি জানেন যে আমি এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করি, সেই জন্য আপনার আসলে ওয়ার্ল্ডিংটা আমি দেখাতে পারি না। তবে ভবিষ্যতে যদি আমি অন্য কোনো ক্যামেরা ব্যবহার করতে পারি, তখন যে আমি আপনার ওয়ার্ল্ডিংটা দেখাতে পারবো। আর হাতের মধ্যে ক্যামেরা মোবাইল থাকার কারণে কিছু করা যায় না। আর এই সেফটি ডিভাইসগুলো যেগুলো আছে লো প্রেশার হাই প্রেশারগুলো কিন্তু খুবই ভালো। এগুলো না থাকলে আপনার এসি লোতে চলতে থাকলে কম প্রেশারের অয়েল চলে যাবে লাইনে, হাইয়ে চলতে থাকলে এসি ব্লাস্ট হওয়ার চান্স থাকে বেশি। এই সেফটিগুলোকে আপনার কখনোই করবেন না, শর্ট করবেন না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কন্ডেন্সার কেটেও একটা পয়েন্ট উল্লেখ করেছিলাম, ওটা একটু বড় লিক ছিল। আর এসিগুলির মান যদি বলতে চাই, তেমন ভালো মান নয়। সর্বোচ্চ বেশি হলে 1.5 থেকে 2 বছর হয়েছে এসির বয়স, এর মধ্যে এসির এই অবস্থা। তারপরে আমরা নাইট্রোজেন ধারা প্রেশার দিয়ে লিক চেক করি। লিক চেক করাটা আমরা দেখাবো। আমার অনেক আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন যে লিক চেকটা কীভাবে করতে হয়। আর এগুলো এসির কানেকশনের ইলেকট্রিকের লাইনগুলো আপনারা জানেন যে 5 টন এসিগুলো কিন্তু আপনার ক্যাপাসিটার প্রয়োজন হয় না। 3টা ফেজ থাকে আউটডোরে, এবং ইনডোরে ফেজ নিউট্রাল থাকে, আর একটা কন্ট্রোলিং থাকে। এক এসির এক রকমভাবে আপনার কন্ট্রোলিং করা থাকে। ওগুলো আপনি যখন রেগুলার কাজ করবেন তখন কিন্তু আস্তে আস্তে বুঝে যাবেন। এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, কম্প্রেসার, অ্যাকুমুলেটর, এবং কম্প্রেসারটার নিচের দিকে কম্প্রেসারটা কিন্তু জ্যাকেট পরানো। শীত প্রধান দেশে কিন্তু আপনার জ্যাকেটটা খুবই কার্যকর ভূমিকা পালন করে। বাংলাদেশের ক্ষেত্রে জ্যাকেটটা তেমন একটা প্রয়োজন হয় না, তারপরে আমরা জ্যাকেটটা খুলে ফেলায় দিইনি, রেখে দিয়েছি। থাক, সিস্টেমে যখন আসছে একটা জিনিস, সেটাকে আমরা খুলে ফেলালে এটার মতো লাগানো হয় না, ওই অবস্থায় থাকে যায়। আর বেজিং রড দিয়ে আমি ওয়েল্ডিং করেছি, সেটা দেখালাম আর কি। এটা আমাদের হোর্স পাইপ নাইট্রোজেন প্রেশারের জন্য। আর এটা হচ্ছে গ্যাস 410, গ্যাসে রেফ্রিজারেন্টে হিমায়কে চলে আর কি এসিটা। এখন বর্তমান বেশিরভাগ গ্যাসই কিন্তু R32, তারপরে আছে 110। 22 তেমন একটা এসি এখন আর পাবেন না আপনারা। ভবিষ্যতে ছিল, ভবিষ্যতে না, অতীতে ছিল, ভবিষ্যতে পাওয়া যায় না। এখন আমরা প্রেশার দিয়ে দেখতে হাই প্রেশারে গেজে দেখতে পাচ্ছেন, আমরা সর্বনিম্ন 250 থেকে 300 PSI প্রেশার দিয়ে থাকি। তারপরে আমরা যখন লিকটা কন্ডেন্সারে পেয়েছি, কন্ডেন্সারটাকে ভালো করে চেক করি। প্রথমত আমরা যেখানে ওয়েল্ডিং করছি সেখানে আশেপাশেগুলো চেক করতে হয়, আরও লিক হয়েছে কি না। আর আমরা চেক করি এর উপরে নিচে, বা টোটালি সব যেখানে যত জোড়া আছে সবই চেক করা লাগে। প্রথমে ওই জয়েন্টগুলোকে চেক করতে হয়। সাবান ফেনা দিয়ে, আমরা শ্যাম্পু ফেনা দিয়ে চেক করি। অনেকে সাবানের ফেনা দিয়ে ফোমের মাধ্যমে চেক করে থাকে আর কি। তারপরে আমরা এখন ইলেকট্রিক্যাল কানেকশনগুলো করে ফেললাম। দেখতে লাল, কালো, নীল, 3টাই ফেজ, হলুদে নিউট্রাল দেওয়া। তারপরে 3টা আবার গেছে ইনডোরে, কন্ট্রোলিংয়ে আউটডোরে আসছে একটা।
এখন আমরা এসি ভ্যাকুয়াম করতেছি। আমরা কিন্তু লো প্রেশার গেজ ব্যবহার করি নাই, আপনারা কিন্তু লো প্রেশার গেজ দেখলে হবে না, আমরা হাই প্রেশার গেজ ব্যবহার করেছি। এর কারণ হচ্ছে 410 নম্বর গ্যাসের রানিং প্রেশারটা বেশি এবং একে প্রেশার দিতে হয় বেশি করে, না হলে লিক খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায়। আর 22 হলে আমরা নীলটা ব্যবহার করি, মানে লো প্রেশারের গ্যাসটা ব্যবহার করি। এখন হাই প্রেশার গ্যাসটা ব্যবহার করা আছে। ভ্যাকুয়াম করার পরে আমরা কিন্তু গ্যাস চার্জ করতেছি অলরেডি। ভ্যাকুয়াম আপনারা 30 মিনিট 40 মিনিট ভ্যাকুয়াম করতে পারেন। অবশ্যই ভ্যাকুয়ামের কালার 29.9 ইঞ্চি অফ মার্কারি থাকতে হবে। গ্যাস চার্জ করার পর দেখতে পাবেন আস্তে আস্তে ঠান্ডা শুরু হবে। আমরা এসিটা চালিয়ে দিয়েছি, আমরা তারপরে আস্তে আস্তে আপনাদের কাছ থেকে ইনডোরেও নিয়ে যাব। দেখতে পাচ্ছেন গ্যাস প্রেশার আমাদের 120 PSI রানিং হিমায়ক প্রেশার। আর অবশ্যই জানেন R410 হিমায়ককে সবসময় সিলিন্ডার উল্টিয়ে চার্জ করতে হয়, আপনাদের সবসময় জানেন, কারণ R410 গ্যাসের মধ্যে দুইটা গ্যাস মিশ্রণ থাকে। যদি আপনি ভ্যাপার গ্যাস চার্জ করেন সেই ক্ষেত্রে কোনো একটা হিমায়ক বেশি চলে যাবে, কোনো একটা হিমায়ক কম চলে যাবে, সেই ক্ষেত্রে এসিটা পরিপূর্ণভাবে ঠান্ডা হবে না এবং আরও অনেক সমস্যা দেখা দিতে পারে, কম্প্রেসার হিট হয়ে যাওয়া, আদার্স অনেক সমস্যা হতে পারে। এজন্যই আমাদের কাজ হচ্ছে পরিপূর্ণভাবে কাজ করাতে দ্বিতীয়বার সেই কাজটা করতে না হয়। আপনার অনেকে টাকা কম দেওয়ার জন্য অনেক কাজের কোয়ালিটি ধ্বংস করে নষ্ট করে কাজ করান। আমরা বাইরে মাঝে মধ্যে দু একটা কাজ করলে আমি দেখি যে কে কত কম টাকা বলেছে তাকে আপনারা কাজটা দিয়ে দেন। আপনারা কখনোই চিন্তা করেন না কার কোয়ালিটি ভালো হবে, খালি চিন্তা করেন যে কার কাজে টাকা কম চেয়েছে। একজন যদি হিমায়ক চার্জ করতে 3000 টাকা চায়, আরেকজন যদি 2000 টাকা চায়, আপনার 2000 টাকা দিয়ে দিতেছে, মানে হচ্ছে 1000 টাকা আপনি সেভ করলেন। আসলে কি আপনি সেভ করলেন? না, কারণ 2000 টাকার কাজের যে মূল্যায়নে কাজ হবে সেটা তো ভালো কাজ হবে না। আর 3000 টাকা কাজের মূল্যায়নে যদি সে ভালো কাজ না করে সে কি আর পুনরায় কাজ পাবে? তাও পাবে না। এজন্য আমি আপনাকে রিকমেন্ড করবো আপনারা ভালোভাবে কাজটা করান, টাকা বেশি চাইলে। ওই যে আমরা ইনডোরে চলে আসছি, এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের 25 সেট করা, মোবাইলে দেখানোর কারণে একটু ফালাফালি করতেছে। আমি এটা জুম করে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এটা ক্যাসেট টাইপ এসি, এটা ইনডোর সার্ভিসিং করতে হবে, আমরা পরে এক সময় সার্ভিসিং করে দিব। কাস্টমারকে যদি সব একবারে বলেন তো কাস্টমার কাজ করাতে চায় না, রেট বেশি বলে চলে যায়, এই কারণে একটা একটা করে কাজ করতে হয়। এখন এসি ঠিক আছে, আপনার ঠান্ডা ভালো পাবেন, বাকি সবগুলো কিন্তু ক্যাসেট টাইপ। ধন্যবাদ।